প্রচলিত করোনা ভাইরাস তার যেভাবে ভয়াবহতা ক্রমশ বেড়ে চলেছে, এই বিষয়ে আশুরা পৌরসভা সর্বস্তরের মানুষদের কাউন্সিলর রবীন্দ্রনাথ মাইতি আমাদের স্বাস্থ্য বিভাগের যে প্রত্যেক অবস্থা অ্যাটেন্ডেন্সটা আরো একটু বেশি হওয়া উচিত ছিল। আমরা মূলত 8টা ভ্যাকসিনেশন ভালো হবে। সেই 8 জন আমাদের পাঁচটা পৌরসভা এলাকায় সর্বমুখে ধন্যবাদ জানাই। আমরা এই পাঁচটা পৌরসভা আমরা প্রত্যেকেই মোটামুটি 1 বছর ধরে এই করোনা নিয়ে চলছি, বেশ কিছুদিন চলতেও হতে পারে, এবং প্রায় প্রত্যেকেই সংবাদ মাধ্যম, প্রচার মাধ্যম বা নিজেদের আলোচনার মাধ্যমে জানি যে করোনা হলে কী করতে হবে, না হওয়ার আগে কী করতে হবে, তারপরে কী করতে হবে, প্রায় কম বেশি সবাই জানি। কিন্তু বাস্তব প্রয়োগের ক্ষেত্রে আপনি জানালো, আমি আমার কথাই বলতে চাই, আমি জানি এই হলে এই হতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, সবই জানি। কিন্তু এত সত্ত্বেও প্রয়োগের ক্ষেত্রে আমার নিজের প্রভাব অনেক জায়গায় অভাব থেকে গেছে, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যে কোনো কারণে। তো সেগুলো যাতে কাটিয়ে উঠে সেটাকে সঠিকভাবে প্রয়োগ করা যায়, তার জন্য সবার কাছে আমার একটা আবেদন থাকবে। আর আমি যেহেতু অন্য এলাকা থেকে এসেছি এখানে চাকরি করার সূত্রে, তো সেক্ষেত্রে আমি দেখেছি এই বাজার ব্যবসায়ী সমিতি যারা আছেন ওনাদের কাছেও আমাদের এই বিষয়ে বলার যে খরিদ্দাররা তো আসবেন, তারা মাস্ক পরে আসবেন, না করলে আপনারা দেবেন না, সব কিছু ঠিক আছে। আমি অনেক জায়গায় দেখেছি দোকানদাররা তারাও কিন্তু মাস্ক পরে ব্যবসা করছেন না। সেই জন্য আমার অনুরোধ থাকবে, যদি সম্ভব হয় তারাও যেন মাস্ক পরে অন্তত খরিদ্দার যেই সময় থাকবে ওই সময় যদি মাস্ক পরে তারা দেয়, এটা ব্যবসায়ী সমিতির প্রতি আমার আবেদন ছিল। আর অফিসের ক্ষেত্রে স্যার আমি বলতে চাই, অফিসের ক্ষেত্রে প্রশাসনিকভাবে যদি কয়েকটা পদক্ষেপ নেওয়া যায়, কারণ আমরা চাকরি করতে এসেছি এই এলাকার মানুষের স্বার্থে এবং আমাদের স্বার্থে অবশ্যই। তো আমরা যদি অসুস্থ হয়ে যাই তো তাদের পরিষেবা দেওয়ার ক্ষেত্রে অনেক রকমের বাধার সৃষ্টি হবে, হয়তো আমার কোনো কিছু হয়ে গেলে অফিসটাই বন্ধ হয়ে যাবে। তো সেই কারণে আমাদের যে ট্যানের কাজ ছিল, স্যানিটাইজার ট্যানার, ওটাকে যাতে ইমিডিয়েট চালু করা যায় তার ব্যবস্থা নেওয়া, এবং একটা গেটের কোনো থার্মাল গান নিয়ে যেটা প্রাথমিক টেস্টিংয়ের যে সিস্টেমটা ছিল সেগুলো স্যানিটাইজার দেওয়া, থার্মাল টেস্টিং করা। এবং অনেক দেখেছি পাবলিক আসছেন, অনেকে প্রয়োজনে আসছেন, অনেকে আবার অপ্রয়োজনীয় আসছেন, অনেকে জানেন না যে এই লোকটার কাছে আসছেন উনি আগে আছেন কিনা, তার অজ্ঞাত কারণেই হোক আর আমাদের অফিস থেকে জানানো স্বভাবের জন্য হোক, তিনি জানেন না, এসে ঘুরছেন, দাঁড়িয়ে আছেন, বসে আছেন, কখন আসবেন সেটাও জানেন না, কখন তাকে ওয়েট করতে হচ্ছে, অযথা এখানে সময় নষ্ট হতে চান, এবং সেই সব দিয়ে গ্যাদারিং সৃষ্টি হচ্ছে এবং একটা করোনা স্প্রেড করার একটা সুযোগ থেকে যাচ্ছে। তো সেরকম একটা এনকোয়ারি সিস্টেম যদি রাখা যায় যে ওই ব্যক্তির কাছে আমি এসেছি, উনি আসেন কিনা বা এলে কখন আসতে পারেন, সেই সব যদি জানানো সম্ভব হয়, ইলেকট্রনিক্স ডেস্ক একটা খোলা, এবং যাদের কাজ হয়ে যাচ্ছে তাদেরকে কাজ হয়ে গেলে যাতে অফিস থেকে তাড়াতাড়ি চলে যান, এসি রুমের মধ্যে যাতে খাওয়া খাওয়া যাতে না বসে থাকেন, হ্যাঁ, এগুলো একটু করার জন্য আবেদন করবো। আর আরেকটা কথা স্যার, আমরা জানি প্রচুর মাধ্যমে স্যাররা বলছেন ড্রপলেটের মাধ্যমে নাকি করোনা ছড়ায়, ডাক্তারবাবু বলেছেন, আমিও শুনেছি অনেক জায়গায়। তো সেক্ষেত্রে আমি দেখেছি আমার অফিসে অনেক আছেন সিনসিয়ার লোক আছে, যত্রতত্র থুতু ফেলান, এবং কেউ গুটকা খাচ্ছেন, কেউ পানের বীজ ফেলাচ্ছেন, কেউ এমনি থুতু ফেলাচ্ছেন, যেখানে সেখানে ফেলাচ্ছেন, ওগুলো যাতে
আবেদন থাকবে। এই বলে সবাইকে আন্তরিক অভিনন্দন আর একবার নমস্কার জানিয়ে আমি আমার প্রধান মহাশয়, আমাদের রাজ্য নির্বাহী আধিকারিক এবং উপস্থিত শ্রদ্ধেয় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা এবং আমাদের সহকর্মীরা যারা আছেন সবাই আমার এই নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা গ্রহণ করুন। আমরা একটা বিরাট খারাপ পরিস্থিতির মধ্যে এসে গেছি। করোনা যে ভয়াবহ মূর্তি আমরা কিছুটা গতবার দেখেছি 1920 সালে, কিন্তু এইবার আরো ভয়াবহভাবে এসেছে। এই যে স্ট্রেনটা এটা আরো মিউটেট করে গেছে, মানে পরিবর্তিত হয়েছে, রূপান্তর হয়েছে আর একটা অন্য গ্রুপে, যে গ্রুপটা আরো ভয়ঙ্কর। এবং কিরকম ভাবে যে ভয়ঙ্কর, আপনি যদি একটু পশ্চিমের স্টেটগুলোতে দেখেন যে সেখানে এক একটা স্টেটেই 40,000, 50,000, 60,000 করে আক্রান্ত রোজ তৈরি হয়েছে। সেখানে আপনি একটা খবর হয়তো পেয়েছেন যে মৃতদেহ সৎকার করার লোকের অভাব, মৃতদেহ সৎকার করার জায়গার অভাব, এসব শুরু হয়ে গেছে। এটা আমরা গতবারেই ভেবেছিলাম, কিন্তু আমরা গতবারে যতটা সচেতন হয়েছিলাম মাঝখানে সচেতনতা এত ঢেলে পর্যায়ে উঠে গেছে যে এখন আবার ওই কতটা সচেতনার থেকে আরো বেশি সচেতন হতে হবে। আমরা ভ্যাকসিনের উপর অনেক বেশি নির্ভর করছি বটে, কিন্তু এটা কথা নেই যে প্রত্যেকের উপর যে ভ্যাকসিনটা হয়েছে সেটা কারো 57% থেকে 97% পর্যন্ত কাজ করে। আরো শরীরে প্রতিরোধ শক্তি তৈরি করার ক্ষমতার উপর নির্ভর করবে যে তার শরীরে কতটা প্রতিরোধ তৈরি হবে। শরীরে যদি প্রতিরোধ তৈরি করার ক্ষমতাই না থাকে, সেই ক্ষমতা তৈরি প্রতিরোধ ক্ষমতা হবে না। সেই জন্য দুটো ভ্যাকসিন নিয়েও কিন্তু আপনার ইনফেকশন আবার হচ্ছে, হয়তো কম পরিমাণে হচ্ছে, কতটা তীব্রতা হচ্ছে না, সেইটাই হয়তো আমাদের কাছে একটা সুখের খবর হতে পারে, কিন্তু হচ্ছে। সেই জন্য আমার পূর্ববর্তী বক্তারা যা বললেন যে আমাদের সচেতন হতে হবে। একটা মানুষ তার নিজস্ব একজন আমি সচেতন, আমার পরিবার সচেতন, আমার সমাজ পাড়াটা সচেতন হবে, আমার গ্রামটা সচেতন হবে, আমার পৌরসভাটা সচেতন হবে, ব্লক হবে, জেলা হবে, প্রত্যেককে সচেতন হবে। শুধু আমি সচেতন হলাম, ও সচেতন হলো না, এরকম করে চলবে না। আপনি রাস্তাঘাটে বেরিয়ে এসেছেন, দিব্যি মানুষ ঘুরে বেড়াচ্ছে, আপনি ভয়ে থরথর করে কাঁপছেন, তাদের কিছু নেই, হাসপাতালে দেখাতে আসছে, কিছু না করে চলে যাবে। আমরা তো বলে দিয়েছি যে নো মাস্ক নো টিকিট, আগে মাস্ক করবে তারপর একটা টিকিট, তারপর একটা একদম পর্দা এক পর্দা করে দিয়ে বেঁধে নিয়ে এইরকম করে আমরা সচেতন হতে পারছি। আমি ওই 3টে সচেতন হওয়ার মন্ত্র, এই কোভিড মন্ত্র আমি সবাই বলেছেন, আমি তার সঙ্গে আবার বলছি যে এই ভাইরাসটা শরীরে প্রবেশ করে আমাদের মুখের ছিদ্রগুলো দিয়ে। মেন হচ্ছে নাক, সেকেন্ড হচ্ছে মুখ, তারপর চোখ দিয়েও যেতে পারে। কেন? চোখের জলটা নাকের মধ্যেই যাচ্ছে, চোখটা চোখের যে জলটা ওয়াশ হওয়ার পরে কিন্তু নাকেই যাচ্ছে। সুতরাং ওই নাক দিয়ে মুখ দিয়ে আমাদের শরীরের মধ্যে ভাইরাস যাতে প্রবেশ না করে সেই জন্য মাস্ক করতে হবে। বিভিন্ন ধরনের মাস্ক আছে, আমরা সেই মাস্ক নিয়ে একটু কিছু কালচার করা ভালো, যে আমরা যদি করোনা সম্পর্কিত যে অ্যাওয়ারনেস মিটিংটা সংগঠিত হলো, কেন এই মিটিং ডাকা হয়েছে?
কিন্তু আপনি তো বললেন যে করোনা অ্যাওয়ারনেস, মানুষকে সচেতন করার লক্ষ্যে আজকে আমাদের মিটিং ছিল। এই মিটিংয়ে কারা যদিও আমরা সবাই সচেতন অনেকটা আগে থেকেই, আমাদের কারোরই এই কোভিড-19 বা তথাকথিত করোনা ভাইরাস নিয়ে কারোর অতীত কোনো অভিজ্ঞতা ছিল না। কিন্তু 2020 সালের 22শে মার্চ থেকে মূলত পশ্চিমবঙ্গে যখন এটা নিদারুণভাবে প্রবেশ করে, আমরা আস্তে আস্তে করে প্রথম থেকে ধাক্কা খেতে 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 অভিজ্ঞতা অর্জন করতে করতে আমাদের সরকারের, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নবরূপকার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ নির্দেশ এবং অনুপ্রেরণায় আমরা তাকে আমাদের পাঁশকুড়া পুরসভার পক্ষ থেকে বোর্ড অফ কাউন্সিলর আমরা সবাই মিলে আমরা সেটা মোকাবেলা করতে সচেষ্ট হয়েছি। যে কারণে খুব গর্ব করেই বলতে পারি যে পাঁশকুড়া পুরসভায় গত পিরিয়ডটাতে প্যান্ডামিক যে সিচুয়েশনে গেল তাতে মৃত্যুর হার কম, মাত্র 2 জন এক্সপায়ার করেছিল আর 164 জন টোটাল এফেক্ট হয়েছিল। নাগরিকদের আমরা সচেতন করতে পেরেছিলাম। নাগরিকরা আমাদের আবেদনে সাড়া দিয়ে তারা নিজেরা অনেকটা সচেতন হয়ে গিয়েছিলেন যে যারা। তারপরে আস্তে আস্তে করে কোভিডটা একটু কমে গিয়েছিল, মাঝখানটা নির্বাচন হলো। লাকিলি আমরা যে আমাদের ইলেকশন পিরিয়ডটা শেষ হয়ে গেছে, কিন্তু এবারে যে ক্ষিপ্রতাটা, এবারে যে তীব্রতা করোনার, সেই জায়গায় আমরা পুরসভা আমরা তো ঘুমিয়ে থাকতে পারি না, আমাদের তো দায়িত্ব থেকেই যায় মানুষের প্রতি। সেই জন্যই আজকে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের ডেকেছিলাম, আমাদের কাউন্সিলরদের ডেকেছিলাম, আমাদের বিভাগের আধিকারিকরা সব ছিলেন, স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা ছিলেন, আমাদের সব সহকর্মীরা ছিলেন, থেকে সেখানে আমরা একটা ইন টিম আমরা আজকে আইসি পাঁশকুড়াকেও ডেকেছিলাম, বিডিও পাঁশকুড়াকেও ডেকেছিলাম। তাদের অন্য কর্মচারী থাকার তারা আসতে পারেনি, বাট আমাকে ফোন করে তারা জানিয়েছেন যে তারা আমাদের সঙ্গে পুরো কোঅপারেশন করবেন। আজকেই সন্ধ্যাবেলা তাদের সাথে আমি একটা নিশ্চিত একটা গেট টুগেদার করব। মূল লক্ষ্য একটাই, করোনাটাকে আবার বিগত দিন আমরা যেভাবে যৌথভাবে মোকাবিলা করেছিলাম এবারেও সেটা করতে হবে, কিন্তু একক প্রচেষ্টা না। সেই নিরিখে আজকে আমাদের মিটিংটা ডাকা ছিল। এই মিটিংয়ে যেসব ব্যবসায়ীদের প্রতিনিধিরা এসেছিলেন তাদের যে সমস্ত দাবি ছিল, সেই দাবিটাকে কতটা মান্যতা দেবেন বলে মনে করছেন? না, দাবিটা করোনাকে সামনে রেখে যে দাবিটা সঙ্গত দাবি। আমরা একটা প্রস্তাব ছিল যে মাস্ক না পরে এলে একটা পেনাল্টি বা জরিমানা চালু করা যায় কিনা, এবং আমরা বিভিন্ন আপনাদের মতো কিছু মাধ্যমে, সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমরা দেখেছি বা জেনেছি যে বিভিন্ন জায়গাগুলি এটা শুরু হয়েছে। এখন এটা তো পুরসভার পক্ষ থেকে আমরা ডাইরেক্ট করতে পারি না, এখানে আমাকে পুলিশ প্রশাসনের সাহায্য নিতে হবে। সে জায়গায় আমি নিশ্চিতভাবেই আজকেই আইসি পাঁশকুড়ার সাথে কথাবার্তা বলে, আমাদের বোর্ড অফ কাউন্সিলরও আজকে সবাই ছিলেন মিটিংটায়, তারাও সকলে মানে প্রপোজালটা তারা সবাই অ্যাকসেপ্ট করছে হাইলি, নিশ্চিত আলোচনা করে নিশ্চিত যাতে এটা বাস্তবায়িত করা যায় আমরা দেখব। পাঁশকুড়া স্টেশন বাজারটা অত্যন্ত ঘিঞ্জি এবং অত্যন্ত মানুষের আনাগোনা বেশি, তো সেক্ষেত্রে ওই এলাকাটা কিভাবে মোকাবেলা করবেন করোনার? আমরা এর আগের বারে করেছিলাম এবং তাতে আমরা সফল হয়েছি। এবার সেই অভিজ্ঞতাটাই কাজে লাগাবো। আমরা ব্যবসায়ীদের আজকে অনুরোধ করেছি, ওরা যেখানটা বসে ব্যবসা করে তাদের একটু সামাজিক একটু ডিস্টেন্সটা মেনটেন করতে বলেছি। ডিস্টেন্স মেনটেন করে করে ওদের ব্যবসাগুলো লাগু করতে বলেছি। আর একটা যেটা বলেছি যে ওদের একটা ডিসপ্লে বোর্ড লাগিয়ে দিতে বলেছি, নো মাস্ক নো সেল। মাস্ক না পরলে কোনো মাল, সে বসা যারা পার্মানেন্ট দোকানদার বা যারা কৃষিপণ্য ব্যবসায়ী তাদের কোনো মাল তারা বিক্রি করবেন না। এই মনে যে যার স্থায়ী দোকানে অস্থায়ী দোকানে একটা ডিসপ্লে বোর্ড তারা লাগিয়ে দেবেন। লাগিয়ে দিলে নাগরিকরা অনেকটা সচেতন হয়ে যাবে আমার বিশ্বাস। এখনো পর্যন্ত পৌরসভা এলাকায় কতজন করোনা আক্রান্ত হয়েছে? আগে আমরা রেগুলার স্বাস্থ্য দপ্তর থেকে বুলেটিনটা পেতাম, এখন আমরা সেভাবে পাইনি। হয়তো সেটা তারা আস্তে আস্তে করে লোড করার চেষ্টা করছেন, হয়তো আমাদের দেবেন নিশ্চিতভাবে আগামী দিনে। তো আমরা আমাদের অফিসিয়ালি যে টুকটাক মেসেজগুলো পেয়েছি তাতে এ পর্যন্ত আমাদের এখানে প্রায় 5 জন এফেক্টেড হয়েছে। সেফ হোম হিসেবে পাঁশকুড়া পৌরসভা এলাকায় কোন কোন? আমরা দুটো জায়গা ঠিক করেছি, একটা হচ্ছে পাঁশকুড়া বনমালী কলেজ, আর আমাদের পুরসভার ডান দিকে যে ফ্লাড শেল্টার রয়েছে, এই ফ্লাড শেল্টার আপাতত দুটোকে আমরা করেছি।
এরপরে দেখা যাক, যদি ভীষণভাবে চাপ আসে, পরিস্থিতি কেমন তৈরি হয় দেখি, হলে আরও দেখা যাবে। এখন তো স্কুলগুলো তো পশ্চিমবঙ্গ সরকার আজ থেকে মানে ছুটির ঘোষণা করেছেন, সব স্কুলগুলো খালি আছে, আমরা দেখে নেব। অসুবিধা যাতে না হয় আমরা দেখব, এবং এটাকে যতটাভাবে আমাদের করা যায় আমরা যৌথভাবে আমরা মোকাবিলা করব। আমরা মাঠে থাকব। আমি নন্দমিশ্র, চেয়ারম্যান, পাঁশকুড়া পৌরসভা। আমাদের শহীদুল্লাহ, আমাদের সুকুমারদা আছেন, আমাদের বাবু আছেন, আমাদের ইউ সাহেব, আমাদের রুদ্রবাবু আছেন, এবং আমাদের ব্যবসায়ী সমিতি মানিকদা আছেন, আমাদের কাউন্সিলর অপরেন্দ্রনাথ আছেন, আমাদের কাউন্সিলর বাদলবাবু আছেন, এবং ডাক্তারবাবু আছেন। সবাইকে আমি নমস্কার, ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে বিচার করছি। আমি প্রথমে আমার একটা জিজ্ঞাসা আছে, সেই জিজ্ঞাসাটা হচ্ছে আমার ডাক্তারবাবুর কাছে। এখন তো আবার অর্ডার হয়েছে 18 বছরের মধ্যে টিকা দেওয়ার একটা অর্ডার এসেছে, কিন্তু আমার প্রশ্ন, বাচ্চা ছেলেদের করতে কী হবে? যাদের এই সদ্য জন্মাচ্ছে তাদেরও মধ্যে করোনা দেখা যাচ্ছে, বা যেদিন শোনা যাচ্ছে বাতাসের মধ্যে করোনা ছুটে বেড়াচ্ছে, কত ফুট যাচ্ছে, কত মিটার যাচ্ছে দূরত্ব, এটা কিন্তু আমরা জানি। কিন্তু একটা বদ্ধঘরের মধ্যে যদি 9-10 জন থাকে, কারো একজনের করোনা হলে সেই 10 জনকে কিন্তু অ্যাটাক করছে। এটা এভাবে আমরা জানতে পেরেছি বৈদ্যুতিক মাধ্যমে বা সংবাদ মাধ্যমে। কিন্তু আমার জিজ্ঞাসা, এই 4 বছর 5 বছরের শিশুদের কি হবে? বারবার টিভিতে দেখছি শিশুদের ক্ষেত্রে কিন্তু রোগটা আরো বেশি করে মারাত্মক আকার ধারণ করছে। 1 নম্বর এটা জিজ্ঞাসা করবেন। আর 2 নম্বর মানিকবাবুর কাছে, মানিকবাবু বলে গেলেন যে আপনারা যদি স্যানিটাইজ করেন, আপনারা যদি ওই মাস্কগুলো বিতরণ করেন আগের বারের মতো, তাহলে খুব ভালো হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে জেলা পরিষদ আপনাদের থেকে সমস্ত টাকা নিয়ে চলে যাচ্ছে। আপনারা জেলা পরিষদকে টাকা পয়সা দিয়ে সেটা জেলা পরিষদ আপনাদের ডাকলে ভালো। আপনাদের জেলা পরিষদ ড্রেনটা পরিষ্কার করতে আসে না। আপনারা জেলা পরিষদকে কি বলেছেন? 1 নম্বর। 2 নম্বর, আপনাদের মাস্ক, আপনাদের স্যানিটাইজার দিতে আমার পৌরসভার কত খরচ হবে সেটা কি আপনি হিসাব রেখেছেন? আমার পৌরসভার ভোটঘাটের অবস্থাটা সেটা কি আপনি হিসাব রেখেছেন? আপনাদের উদ্যোগ নিতে হবে, মাস্কটা আপনাদেরই দিতে হবে, ব্যবসায়ী সমিতির টাকা খরচ করে স্যানিটাইজ করতে হবে, সবকিছু আপনাদের সহযোগিতা করতে হবে। আমরা সেটা লোক দিয়ে করে দেবো, কিন্তু সবকিছু আপনাদের করতে হবে। আমাদের অনুফন্ডের অবস্থা খুবই খারাপ। আমার চেয়ারম্যান সাহেব বলতে পারুক তাই পারুক, আমি বলছি আমাদের অনুফন্ড টাকা নেই, আর সরকার কোনো টাকা দেবে না এই পারপাসে। সুতরাং ড্রেন পরিষ্কার করার ব্যাপারগুলো আপনাদের ভাবতে হবে, ব্লিচিং দেওয়ার কথা আপনাদের ভাবতে হবে, সমস্ত কিছু আপনাদের ভাবতে হবে। যেরকম চাপ দিয়ে টাকা নিতে হবে, আমরা কিছু করতে পারবো না। আমি এই কথাগুলো বলে